শেখ হাসিনা কি বেঁচে আছে নাকি মারা গেছে? যদি বেঁচে থাকে তাহলে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরুক, আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত আছি। শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে যে আস্ফালন দেখেন না আপনারা, সে বলছে ডিসেম্বরে দেশে আসবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমার খুব ভালো লেগেছে। তিনি কি বলছেন যে আসলে কি শেখ হাসিনা কথা বলছে, আসলে কি শেখ হাসিনা বক্তব্য দিয়েছে? এ বিষয়ে আমি বলি, দেখেন, মানুষের মনে প্রশ্ন যে ভারতে যে প্রেস ব্রিফিংটা হলো সেখানে সরাসরি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার কথা ছিল। যেহেতু শেখ হাসিনা আসে নাই, সুতরাং যে অডিও বক্তব্য সেখানে দেখানো হয়েছে এটা কি আসলে শেখ হাসিনার বক্তব্য নাকি এআই বক্তব্য? এআই ভিডিও মানে অনেকে প্রশ্ন তুলছে না, এইটা কি আসলে তার কণ্ঠ নাকি এআই কণ্ঠ? আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা কি বেঁচে আছে নাকি মারা গেছে? যদি বেঁচে থাকে তাহলে ডিসেম্বর মাসে সে বাংলাদেশে ফিরুক, আমরা তাকে বরণ করে নিতে প্রস্তুত আছি ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। কারণ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার মাপ তো ভাই হইতে পারে না, ক্ষমা চাইলেও মাপ হয় না। তারপরে যদি অনুতপ্ত বোধের জায়গাটা থাকতো, তাই না? সেখানে সজীবদের জয়, তার কোনো অনুতপ্ত বোধ আছে? সেখানে আরো আওয়ামী লীগের অন্যান্য যারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কোনো অনুতপ্ত বোধ আছে? কিচ্ছু নাই তো। সুতরাং এদেশের জনগণ কেন আওয়ামী লীগকে ক্ষমা করবে? এই যে আওয়ামী লীগের আস্ফালন, আমি আমাদের অপোজিশনকে বলবো যে আওয়ামী লীগ যাতে এই আস্ফালন না করতে পারে এই জন্য আপনাদের সহনশীল হতে হবে। আপনারা যে সময় হটকারী হচ্ছেন, প্রতিনিয়ত গণঅভ্যুত্থানের কথা বলছেন, একদিনে পতন ঘটিয়ে দিবেন, নানান কথাবার্তা বলছেন না সরকারের, এই সুযোগটা নিয়ে মূলত আওয়ামী লীগ তারা ভাবছে যে এরা তো লাগালাগি করতেছে নিজেরা। সুতরাং মাঝখান দিয়ে যদি আমরা ঢুকে যেতে পারি তাহলে তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে অনেকের আক্ষেপ আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, বিভিন্ন জায়গায় নানান ধরনের, কোথাও শিশু নির্যাতন, ধর্ষণ, কোথাও বা কোনো মাদ্রাসায় বলাৎকারের ঘটনাও ঘটছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই সমাজের মানুষ যদি মানসিকভাবে এতটা অসুস্থ হয়, সেটি খুবই দুঃখজনক। এই ক্ষেত্রে আমি মনে করি যে সামাজিক ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিক ভাইরা, আপনারা এর আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি যে যেখানে এই ধরনের নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে, কালীগঞ্জে কয়েকটা ঘটনা ঘটেছে মাস 2-3 মধ্যে, আপনারা সেখানে ছুটে গিয়েছেন এবং সংবাদ পরিবেশন করেছেন, যে কারণে কিন্তু প্রশাসন তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ হয়েছে। তো আমি কালীগঞ্জের মানুষের প্রতি যে অনুরোধটা রাখতে চাই যে এই ধরনের শিশু নির্যাতন বা শিশু ধর্ষণ বা বলাৎকার যেটি হোক না কেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে সামাজিকভাবে যেমনিভাবে বর্জন করতে হবে এবং পাশাপাশি সামাজিক বিচার না করে বরং তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অনেক ধর্ষণের বিচার কিন্তু সামাজিকভাবে মিটমাট করা হয় না? কিন্তু এটা তো অন্যায়, এটা তো অপরাধ। আমাদের আইন রয়েছে, আদালত রয়েছে, বিচার হবে সেখানে। অনেক সময় মাতব্বর বিচার করে দেয়, আমি ছোটবেলায় দেখেছি, এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অনেক জায়গায় আমরা লক্ষ্য করি যে একজন নারী ধর্ষণের অভিযোগ এনেছে, সেই নারীর সাথে ওই পুরুষের সামাজিকভাবে বিচার করে বিয়ে দিয়ে দেয়। তো এই বিয়েটা কেমন হয়ে গেল না? এটা কি আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য বা আইনসিদ্ধ? মোটেও না। তো এই সংকটগুলো রয়েছে। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ, যেহেতু এতদিন আসলে আমাদের বিএনপির নেতৃবৃন্দ এখানে আছে, দায়িত্বপ্রাপ্ত কেউই ছিল না, তো মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ঝিনাইদহ 4 আসনে যেহেতু নির্বাচন করেছি, এখানকার উন্নয়ন বলা যায় আমার অনেকটা দায়িত্বের মধ্যেই পড়ে। ইসলাম অতীতে স্বীকৃতিও দিয়েছে, প্রশংসা করেছে, কিন্তু এখন তারা এক ধরনের হীনমন্যতায় ভুগছে, যেহেতু বিরোধী দল হয়েছে। আর বিরোধী দল হয়ে সরকারি দলের প্রশংসা করলে মানুষ তো আসলে ওই দলকে ওইভাবে বিরোধী দল মনে করে না। যে কারণে আমার খুবই খারাপ লেগেছে যে এক ধরনের মব করা হয়েছে সচিবালয়ে। গতকাল বিরোধী দল সচিবালয়ে এক ধরনের মব করেছে।